সাবেক শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম ছিলেন। সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রণালয়ের প্রধান হলেও ছিলেন দুর্নীতি আর অনিয়মের গডফাদার। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, নিয়োগ বাণিজ্যে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন। প্রতিষ্ঠা করেছিলেন মাদকসহ অবৈধ ব্যবসা আর নানা অপকর্মের স্বর্গরাজ্য। আমাদের মাদক কারবারি আজকে কারাগারে আটক রয়েছে। রাজধানীর তেজগাঁও, শেরে বাংলা এলাকার সব চাঁদা ও টেন্ডারবাজির সব অর্থ চলে যেত তার পকেটে। বস্তায় ভরে নিতেন চাঁদাবাজির টাকা। দুর্নীতি দমন কমিশনে এমন সব ভয়ঙ্কর অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। জগন্নাথ কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী থাকাকালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2008 সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালে শেখ হাসিনার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরের বছরই পূর্ণমন্ত্রী হন আর সীমাহীন দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন সিন্ডিকেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগ বাণিজ্য সহ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পাসপোর্ট অধিদপ্তর থেকে আদায় করতেন কোটি কোটি টাকা। আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আয়ের প্রধান উৎস রাজধানীর কারওয়ান বাজার। অভিযোগ রয়েছে এখান থেকেই তার নামে প্রতিদিন 1.5 কোটিরও বেশি টাকা চাঁদা আদায় করা হতো। এছাড়া রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন বাজার, ফুটপাতে ব্যবসা, মাদক ব্যবসা, আবাসিক হোটেল, মোটেল, পোশাক শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে দৈনিক বা মাসওয়ারা হিসেবে অবৈধভাবে টাকা তোলা হতো। অভিযোগ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তায় ভরে টাকা নিতেন আসাদুজ্জামান খান কামাল। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। অবসরে যাওয়ার পরও এ মন্ত্রণালয়ের সব ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে। এভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হারুন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব এপিএস মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। এই সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগ সহ গুরুত্বপূর্ণ পদায়নে ঘুষ নিত। এক্ষেত্রে সর্বনিম্ন 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত নিতেন কামাল হারুন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মাননীয় স্পিকার, তাদের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে আমরা অগ্নি তারপর ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা, এই সমস্ত অপরাধে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। এছাড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলে নিয়োগের জন্য মন্ত্রীর দপ্তর থেকে তালিকা পাঠানো হতো। অভিযোগ রয়েছে 2023 সালের 2 অক্টোবর 535 জনকে নিয়োগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তাদের মধ্যে মন্ত্রীর পাঠানো 250 জনের তালিকার সবাইকে নিয়োগ দিতে বাধ্য হয় অধিদপ্তরের মহাপরিচালক। আর নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা হাতিয়ে নেন কামাল হারুন সিন্ডিকেট। কক্সবাজারের মেরিন ড্রাইভে 5 স্টার হোটেল নির্মাণের জন্য তিনি 30 বিঘা জমি কিনেছেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। রাজধানীতে ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় ফেলে রাখা ল্যান্ড ক্রুজার গাড়িটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ওই গাড়িটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এসব সম্পদ তিনি তার ছেলে জ্যোতির নামে করেছেন। ছাত্রজীবনে মঞ্চ নাটকে অভিনয় করতেন আসাদুজ্জামান খান কামাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি অদৃশ্যভাবে মঞ্চে আসেন। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। 6 সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে তাদের উপর নির্যাতন ও পরবর্তীতে আন্দোলন সমাপ্তির ঘোষণা দিতে বাধ্য করার নাটকটি মঞ্চস্থ হয়। অভিযোগ ওঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় নাটকটি পরিচালনা করেন ডিএমপির তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। কোটাবিরোধী আন্দোলন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই, আন্দোলনে তারা নাই। একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা
প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পৌরসদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ নারকীয় হত্যা করায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই নাটকটি সফলতার মুখ দেখেনি, বরং ওই নাটকের পর আন্দোলন আরও জোরদার হয়, পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীর দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায়। কেউ দেশ ছেড়েছেন একা, আবার কেউ সপরিবারে। আর যারা দেশ ছাড়তে পারেননি তারা চলে যান আত্মগোপনে। অনেকের দাবি শেখ হাসিনার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রভাবশালী সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। নিউজ ডেস্ক 52 টিভি।